দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। এটি বাসস পরিবেশিত একটি খবর। সেই খবরে কিছু কারণ উল্লেখ করা হয়েছে, কিছু নমুনা তুলে ধরা হয়েছে এবং তার প্রেক্ষিতে অলরেডি সরকার তৎপরতাও শুরু করেছে। দর্শক, সেই খবরটি সামনে এসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনো ভারতের জেলে থাকতে পারে। কমিশন জানায়, আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনো বন্দী অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে। বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ। প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। ঘটনা দুটির একটি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা, অপরটি হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনো কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। কমিশন জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে। 2015 সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসাবে ব্যবহার হতো। তাকে দেওয়া কম্বলটিতে TFI অক্ষরগুলো লেখা ছিল, যা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশনের ইঙ্গিত বহন করে। তারা জানায়, এই সময় একমাত্র সক্রিয় TFI কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, যা র্যাব সদর দপ্তর অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরায় র্যাব 1 ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভেতরে ছিল। উত্তরায়, চিন্তা করেন, র্যাব 1 কত মানুষ গেছে আসছে, কিন্তু কেউ টের পায়নি যেখানে একটা গোপন আয়নাঘর ছিল। কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করেছে যে র্যাব গোয়েন্দা শাখা এখনো এর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতে রাখে। তবে স্থাপনাটির অভ্যন্তরীণ অবকাঠামো কিছুদিন আগে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। কমিশন প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গণের বিভিন্ন অংশ চিহ্নিত করতে আমাদের সাহায্য করেছে, যার মধ্যে রয়েছে কুখ্যাত নির্যাতন কক্ষ ও সেলের অবস্থান। তারা জানা, 2010 সালের গোড়ার দিকে এবং মাঝামাঝি সময়ে TFI কেন্দ্র পরিদর্শনকারী সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে জানা যায়, একসময় এই স্থাপনায় বেশ কিছু সেল সহ অতিরিক্ত একটি তালা ছিল। বর্তমানে এটিতে আর প্রবেশ করা যায় না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা এখনো আরও প্রমাণের অপেক্ষায় আছি, তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ বর্তমানে নষ্ট করে ফেলা সেলগুলোর একটিতে আটকা ছিলেন। সালাউদ্দিন জানান, তাকে যে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। কেন কর্মকর্তারা তখন নিলেন? কেন ভারতীয় কর্মকর্তারা জিজ্ঞাসা করলেন না যে এই বন্দীকে আমরা কেন নেব, এই মানুষটিকে আমরা কেন নেব? তারা কেন এখন যেমন সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে, তখন কেন এই বিষয়টি ভারতীয় গণমাধ্যমে ঠাঁই পেল না? দেখেন দর্শক, যখন গোপনে কাজ কারবার চলতেছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সাথে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর, ওই সময় শেখ হাসিনার সময়, তখন কিন্তু তারা নীরবে বাংলাদেশ থেকে অনেক লোককে বের করে নিয়ে গেছে, কিন্তু সেই ব্যাপারে তারা আগ বাড়িয়ে কোনো তথ্য দেয়নি, বরং বাংলাদেশের
শেখ হাসিনার স্বৈরশাসনকে এবং গুপ্ত হত্যা, গুম খুন এগুলোতে সহযোগিতা করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ভারতীয় ভূখণ্ডের বেশ ভেতরে এই হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিক প্রকৃতি এবং এই সময় পরিচয় গোপন রাখতে জম টুপি পরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সন্দেহভাজন সদস্যদের উপস্থিতি থেকে এটা স্পষ্টতই প্রমাণ যে দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে এই ঘটনা সংঘটিত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, র্যাব গোয়েন্দা শাখার নিয়োজিত সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আরো তথ্য পাওয়া যায়। এখন তো উচিত বরং দুই দেশ মিলে কি কি ঘটছিল সেই তথ্যগুলো বের করা, কিন্তু উল্টো এখন বাংলাদেশের উপর দোষ চাপানো হচ্ছে সংখ্যালঘুদের অত্যাচার। তাহলে বাংলাদেশ থেকে যে সমস্ত অত্যাচার করে যে লোকগুলি পাঠানো হলো ওই দেশে, তারা কি রক্ষা করলো? রক্ষা করলো না। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, একজন সেনা সদস্য বর্ণনা করেছেন যে তিনি 2011 সালের দিকে দুটি পৃথক ঘটনায় র্যাব গোয়েন্দা শাখা তামামিল সীমান্ত ক্রসিং দিয়ে ভারত থেকে 3 জন বন্দী গ্রহণের সময় উপস্থিত ছিলেন। এই সময় সেখানে ইউনিফর্মধারী ভারতীয় সীমান্ত বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঘটনায় 2 জন বন্দীকে গ্রহণ করার পর রাস্তার পাশে হত্যা করা হয়। অন্য একটি ঘটনায় একজন বন্দীকে জীবিত অবস্থায় গ্রহণ করে বাংলাদেশের আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয়। চিন্তা করেন কিভাবে বন্দী বিনিময় হচ্ছে, অপরাধী বিনিময় হচ্ছে, কথিত অপরাধী। প্রতিবেদন উল্লেখ করা হয়, এর বিনিময়ে র্যাব গোয়েন্দা শাখা বাংলাদেশের 2 বন্দীকে ভারতের কাছে হস্তান্তর করে। কমিশন জানায়, সেনা সদস্য বন্দীদের নাম জানাতে না পারলেও এই ধরনের আনুষ্ঠানিক নিরাপত্তা পরিষেবা সমন্বয় গুম ঘটনাগুলোর প্রাতিষ্ঠানিক ও আন্তঃসীমান্ত প্রকৃতি নির্দেশ করে। কমিশন মনে করে, তবে ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং দুই দেশের জন্য এর তাৎপর্য কি তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরো বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন। কিন্তু ভারতকে সহযোগিতা করবে? করবে না। ভারত শেখ হাসিনাকে টিকায় রাখার জন্য যা যা করার দরকার সবই তারা করতে প্রস্তুত এবং এখনো করে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।